এটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি। ভেতরে যাই, রাজা এখন প্রবেশ করবে রাজবাড়ির ভেতরে। চলো। রাজকীয় ভাবে সব দিয়েছে, রাইস, ডাল, আলু পটলের তরকারি, কাতলা মাছ। আমরা হাতি সাফারি করব, একটা হাতির পিঠে 4 জন বসা যায়। তার আগে আমি একটু বলে নেই আমাদের এই রাজবাড়ি বা তাজমহল যে ট্যারিফগুলো আছে, ফারুকুভেন্সি রাজবাড়ির। বন্ধুরা পরিবেশটা দেখো, পেছনে জঙ্গল আর এই যে নদী সিসামারা। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিও শুরু করছি শিলিগুড়ি থেকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া পেট্রোল পাম্প। এখান থেকে বাস ছাড়া হয়, এটা আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। এই বাসে করে আমি যাব ফালাকাটা, তারপর ফালাকাটা থেকে যাব জলদাপাড়া জঙ্গলে। শিলিগুড়ি থেকে ফালাকাটা 99 কিলোমিটার, ভাড়া 160 টাকা। এখন মোটামুটি বাস ফাঁকা আছে, যত আগিয়ে যাবে ফালাকাটার দিকে ততই বাস পড়ে যাবে। এটা বেসরকারি বাস আর অনেক জায়গায় দাঁড়াবে। সকাল সকাল যদি পৌঁছাতে হয় তাহলে এই বাসে করে তোমরা যেতে পারো। 10:45টার মধ্যে এটা পৌঁছে যাবে ফালাকাটা। বন্ধুরা এসে গেছি জলপাইগুড়ি, আর এই জলপাইগুড়ি থেকে ফালাকাটা 59 কিলোমিটার। এই পথে আমি প্রথমবার বাসে করে যাচ্ছি, একদম লোকাল বাস। অচেনা অনেক গ্রামগঞ্জের ওপর দিয়ে যাচ্ছি, এত ভালো লাগছে। আর এত সুন্দর আমাদের এই উত্তরবঙ্গ। জলপাইগুড়ি ছাড়ার পর তিস্তা নদীর ওপর দিয়ে আমাদের এই বাস যাবে। তারপর ওপারে রয়েছে ময়নাগুড়ি, ময়নাগুড়ি ধূপগুড়ি। বাসটায় হেভি স্পিডে চলছে, রাস্তাও ভালো। এসে গেছি ফালাকাটা। পেছনে দেখছো এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। সরকারি বেসরকারি সব বাসই এখানে দাঁড়ায়। আমি যাচ্ছি জলদাপাড়া, আর জলদাপাড়া গিয়ে যেখানে থাকবো সেই জায়গার নাম হচ্ছে রিসর্ট এভারেস্ট। খুবই সুন্দর একটা রিসর্ট, ওখানেই থাকবো, ওখানে থেকেই ঘুরবো জলদাপাড়া। জলদাপাড়া জঙ্গল যাওয়ার জন্য সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে ফালাকাটা। কলকাতা থেকে অনেক ট্রেনে আসে ফালাকাটা। ট্রেনে করে যদি আসো ফালাকাটা নেমে রিসর্ট থেকে গাড়ি বলা থাকবে, তোমরা গাড়িতে করে উঠে সোজা চলে যাবে রিসর্টে। কলকাতা থেকে ফালাকাটা, ফালাকাটা থেকে কলকাতা যে কটা ট্রেন আছে আমি ডিসপ্লেতে নাম দিয়ে দিচ্ছি টাইম সহ, তোমরা দেখে নিও। এদিকটা কত সবুজ। এসে গেছি বন্ধুরা রিসর্ট এভারেস্ট। সময় এখন হচ্ছে 11:38। এটা হচ্ছে রিসেপশন। এখন চেকিং করব, চেকিং করে রুমে যাব। রিসর্ট আমরা অনেক রকম দেখেছি, কিন্তু এই রিসর্ট একদমই আলাদা। কেন আমি দেখাই তোমাদের। এই কারণেই আমি বলছিলাম এই রিসর্টটা একটু আলাদা। এটা কোচবিহার রাজবাড়ি, তার পাশে রয়েছে তাজমহল। ভেতরে যাই, রাজা এখন প্রবেশ করবে রাজবাড়ির ভেতরে। দেখাই, আসো। একদম ডিট্টো কোচবিহার রাজবাড়ি। ও অসাধারণ। রাজবাড়ির ভেতরে যেমন ফিল লাগে তেমনই আমি পাচ্ছি। দেখো বন্দুক রয়েছে, হরিণের মাথা। এই কোচবিহারের রাজা। এও হয়তো খোলা যায় না। অন্য রাজা যদি এখানে আসে আমার সাথে যুদ্ধ করতে, তখন আমি বন্দুকটা নেব কি করে? বন্দুক তো আটকানো রয়েছে। ও এদিকে তীর ধনুক আছে, আটকানো। এটাও আটকানো। রুমটা তো অনেক বড়। রুমের ভেতরে রয়েছে ফ্রিজ। ডুয়ার সেই জায়গায় শীতের সময় অনেক ঠান্ডা পড়ে, আর গরমে প্রচন্ড গরম। এখন গরমকাল, গরমে ফ্রিজটা দরকার। ফ্রিজে জলের বোতল রয়েছে ঠান্ডা ঠান্ডা। টেবিল, চেয়ার, এদিকে 3 জন, এদিকে 3 জন, 6 জন বসে খাওয়া দাওয়া করতে পারবে। একটা বড় বেড রয়েছে, 2 জন শোয়ার। এখানে 2টো চেয়ার টেবিল রয়েছে, এখানেও 2 জন শুতে পারবে। এলইডি টিভি রয়েছে, এর মধ্যে কিছু রাখা যাবে। টাওয়াল দিয়ে দিয়েছে, এই ড্রেসিং টেবিল, জল গরম করার কেটেল রয়েছে, শ্যাম্পু, বডি লোশন, শাওয়ার জেল। টয়লেটটা দেখাই। টয়লেটটাও বেশ বড়, লম্বা। কোনো অসুবিধা হলে ফোন করে জানাতে পারবে। আরো একটা মজাদার ব্যাপার, রাজবাড়ি থেকে দেখা যাচ্ছে তাজমহল। কোচবিহার রাজবাড়ি, তাজমহল, এই দুটো ছাড়াও আরো নর্মাল অনেক কটেজ আছে, যার মধ্যেও তোমরা থাকতে পারো।
রাজার প্রাসাদে যেমন ঝাড়বাতি থাকে তেমনই একটা ঝাড়বাতি এখানে রয়েছে। এখন এই জায়গা থেকে সূর্যের আলো ঢুকছে। এই যে চেয়ারগুলো রয়েছে এখানে বেতের তৈরি, ফরেস্ট এরিয়া, এখানে যা যা তৈরি বেশিরভাগ জিনিসই কাঠের তৈরি, দেখতেও ভালো লাগে। এটা বাঁশের তৈরি। রাজার স্নান হয়ে গেছে, এবার রাজা খাবে দুপুরের খাবার। প্রহরী, হে রাধুনি, তুমি কি রান্না করেছো আজকে দেখি খেয়ে, যদি খারাপ হয় তাহলে কিন্তু শাস্তি পাবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর রাজকীয় ভাবে সব দিয়েছে। রাইস, ডাল, আলু পটলের তরকারি, কাতলা মাছ, স্যালাড, শাক ভাজা, চাটনি, পাঁপড়, লেবু, লবণ। চলো খাওয়া যাক। শাক ভাজা দারুন দারুন। এবার খাচ্ছি ডাল, গরমে ডাল, লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে হেভি লাগছে। পটল আলুর তরকারি যেমন খেতে হয় তেমনই, ঝাল নুন সব ঠিকই আছে। আগে খেয়ে নি, তারপর সবকিছু বলছি যে এখানে থাকতে গেলে ঘুরতে গেলে কত কি খরচ হবে। এইবার বন্ধুরা কাতলা মাছ, এই হচ্ছে সাইজ। খুব সুন্দর রান্না, ডাল থেকে শুরু করে মাছ অবধি দারুণ, মাছটাও বেশ ফ্রেশ। বন্ধুরা সবই তো হলো, এবার চলো এই জায়গাটা ঘুরিয়ে দেখায় কোথায় কি আছে। আর আমার সাথে থাকবে এই প্রপার্টির ওনার দাদা। নমস্কার, আমি মনোজ, রিসোর্ট এভারেস্টের অনার। অ্যাকচুয়ালি আমি এই রিসোর্টটা তৈরি করেছিলাম 2016 সালে। এখানে একটা রাজবাড়ি এবং একটা তাজমহল এবং ভিক্টোরিয়ার কাজ অলরেডি চলছে আমাদের। রাজবাড়ি, তাজমহল এবং ভিক্টোরিয়া বাদেও আমি দুটো বাম্বু কটেজের ব্যবস্থা রেখেছি, যেটা কাপল কটেজ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। রাজবাড়ির যে রুমটা রয়েছে এখানে 4 জনের অ্যাকোমোডেশন আছে, সর্বোচ্চ 4 জন থাকতে পারে। সেজন্য এই রুমটার রেট আছে 4000 টাকা, বাম্বু কটেজগুলোর রেট আছে 2000 টাকা। পাশাপাশি যে তাজমহলটা দেখতে পাচ্ছেন সেটাও 4000 টাকা আছে, বাম্বু কটেজগুলো 2000 টাকা করে আছে। তবে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এই রাজবাড়ি রুমটার নিচেও কিন্তু আমরা রুমের ব্যবস্থা রেখেছি, যেটা আন্ডারগ্রাউন্ড রুম হিসাবে আমরা ব্যবহার করি। 4 অকুপেন্সি, 4 জনের অ্যাকোমোডেশন আছে, সেটার জন্য 2000 টাকা প্রাইস আছে। যেটা বলছি যে রেটটা, সেটা অনলি হচ্ছে লজিং। আর ফুডিং এর ক্ষেত্রে পার হেড 700 টাকা করে আছে। প্রথমে দেখে নেব তাজমহল। রাজবাড়ি তো দেখিয়েছি, আমরা ওখানেই রয়েছে। শাহজাহানের তৈরি তাজমহল এখন এই জলদাপাড়ায় একদম ডিটো তৈরি। 4টে মিনার চারদিকে রয়েছে, কত সুন্দরভাবে ডিজাইন করা। ও শাহজাহান মুমতাজ ছবি রয়েছে, একদম ঢুকেই দেখতে পারবে। এদিকে বেড রয়েছে 2 জন, এদিকে 2 জনের বেড। এই চেয়ার রয়েছে, ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, আর ওপরটা দেখছো ঝাড়বাতি, সব মিলিয়ে দারুণ দুর্দান্ত। এদিকে ড্রেসিং টেবিল রয়েছে, এই হচ্ছে টয়লেট। কোচবিহার রাজবাড়ি যতটা বড় রুমটা, ততটাই বড় এই তাজমহলের ভেতরের রুম। আর এই যে রুম, তার নিচে আরও একটা রুম রয়েছে। কোচবিহার রাজবাড়ির নিচেও রুম রয়েছে, এটার নিচেও রুম রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে মহল থেকে বেরিয়ে দেখতে পারবে এই সুন্দর সবুজ প্রকৃতি, ময়ূরের ডাক শুনতে পারবে, বিভিন্ন রকম পাখির ডাক শুনতে পারবে, একটা অন্যরকম নিরিবিলি পরিবেশ। ভালোবাসার কুড়ে ঘর, এই ফোয়ারা। এবার তোমাদের দেখাই বাম্বু কটেজ বা 2 জন থাকার কাপেল কটেজ। দেখো কত সুন্দর, অনেকটা উঁচু উঁচু করে তৈরি করা। বাম্বু দিয়ে পুরো এই কটেজটা তৈরি। এখান থেকেও এই সুন্দর দৃশ্য দেখতে পারবে। ও দেখো, বাম্বুর ওপরে টেরাকোটা ডিজাইন করা, খুবই সুন্দর। এই যে গন্ডা রাখানো রয়েছে এখানে, এসি আছে, ফ্যানও আছে, 2 জন থাকার বেড, ড্রেসিং টেবিল। কত সুন্দর দেখাচ্ছে এই টেরাকোটার কাজের জন্য। এই হচ্ছে জানালা, জানালাটা দেখো কত সুন্দর। এই হচ্ছে দৃশ্য। যদি 2 জন আসো তাহলে আমি বলবো এই কটেজে থাকো। এই কটেজে থাকতে গেলে তোমাদের দিতে হবে 2000 টাকা। এবার দেখাবো আন্ডারগ্রাউন্ড যে ঘর, সেটা। ওপরে তাজমহল, নিচে এই সিঁড়ি করা আছে, ইকো করছে। ওয়াও, অনেক বড়। যেহেতু মাটির নিচে ঘরটা, ঠান্ডা হেভি লাগছে। এসির এখানে দরকার নেই যা মনে হচ্ছে। রুমটা বেশ বড়। এই বেডে 2 জন থাকবে, এই বেডে 2 জন, টোটাল 4 জন থাকতে পারবে। ড্রেসিং টেবিল রয়েছে, টয়লেটটা দেখাই।
এই যে এটা হচ্ছে টয়লেট। বন্ধুরা এবার একটা মজাদার জিনিস দেখাবো। জেলে থাকতে হলে কোনো ক্রাইম করতে হয়, তাহলেই তোমরা জেলে থাকতে পারবে। আর যদি ক্রাইম না করে থাকতে চাও তাহলে এখানে আসতে পারো। এখানে মানে জেলে থাকার অভিজ্ঞতা তোমাদের দেবে। দেখো একটা রুম আছে যেটা একদমই লকআপের মতন। এই যেখানে লেখা রয়েছে দেখো, চলো দেখাই বুঝতে পারবে তাহলে। এই হচ্ছে রাস্তা, এই দেখো এই হচ্ছে জেলখানা। একদম ওরকমই লাগছে। কেমন ফিল হবে এখানে থাকার? ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়বে যে কোথায় আছি আমি, সত্যি কি জেলে আছি? এই রুমেও তোমরা 4 জন থাকতে পারবে, এদিকে 2 জন আর এদিকে 2 জন। ফ্যান রয়েছে। এই হচ্ছে টয়লেট। নিত্য নতুন একটা কনসেপ্ট, যেটা অপরাধ প্রবণতা কমাতে রিসোর্ট এভারেস্টে আমরা একটা পদক্ষেপ নিয়েছি, যেটা একটা আমরা যে জেলখানার আদলে একটি জেলখানা রুম তৈরি করেছি। এটার একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে ওই জেলখানায় থাকতে গেলে আপনাকে কয়েদি হয়েই থাকতে হবে। আমাদের এখানে কয়েদিদের ড্রেস আছে, বিভিন্ন ড্রেস আছে এবং নাম্বার আছে কয়েদিদের, এবং কয়েদিদের মতনই আপনাকে লকআপে থাকতে হবে। যদি আপনি আমাদের এই নিয়মকানুনগুলো আপনারা মেনে চলেন তাহলে আমরা সেই রুমটা আমরা 750 টাকায় দিচ্ছি। 4 অকুপেন্সি আমরা 750 টাকায় দেবো। আর যদি আপনারা নর্মালি থাকতে চান তাহলে সেটার জন্য 1500 টাকা পেমেন্ট করতে হবে। ফুডিংয়ের ক্ষেত্রেও 50% ডিসকাউন্ট রয়েছে শুধুমাত্র জেলখানা রুমের জন্য। আর আমাদের এই রিসোর্ট থেকে কী ট্যুরিস্টদের কীভাবে আমরা গাইড করতে পারি এবং সুবিধা দিতে পারি, তার জন্য আমাদের এই রিসোর্টের অনেকগুলো আমরা ট্র্যাডিশনাল বোর্ডের ব্যবস্থা রেখেছি। যেমন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমাদের এই রিসোর্ট এভারেস্ট থেকে আপনারা কোন নিয়ারেস্ট স্টেশন, কোন স্টেশনে আপনারা নামতে পারেন, হ্যাঁ, এনজিপির ডিস্টেন্স কত দূর আছে নিউ জলপাইগুড়ি, এবং বাগডোগরা এয়ারপোর্টের কত দূর ডিস্টেন্স আছে, তারপরে ফালাকাটা স্টেশনের কতটুকু ডিস্টেন্স আছে, নিয়ারেস্ট স্টেশন আলিপুরদুয়ার তার কতটুকু ডিস্টেন্স আছে, সব ডিটেলস দেওয়া রয়েছে। এবং পাশাপাশি এখানকার সাইট সিন, আপনি এই রিসোর্টে থেকে এখানকার পাশাপাশি যে সাইট সিনগুলো রয়েছে, ধরুন জয়ন্তী বক্সা, চিলাপাতা, ভুটান ফুলসিলিং, কোচবিহার, যে বিভিন্ন সাইট সিন যেগুলো রয়েছে, আপনারা সব ডিস্টেন্সগুলো এখানে মেনটেন করা আছে। ট্যুরিস্টরা আপনারা এই বোর্ড থেকেই আপনারা অনেকটা গাইড পেয়ে যাবেন। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে সাফারি করার জন্য কি করা যাবে এবং কি করা যাবে না, এখানে সব ডিটেলস নিয়মকানুন আমরা দিয়ে রেখেছি, এবং টাইমিংটাও ডিটেলস দেওয়া রয়েছে। ফার্স্ট ট্রিপ, সেকেন্ড ট্রিপ কোনটার কী রেট আছে সব ডিটেলস দেওয়া রয়েছে। ট্যুরিস্টদের সেক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে আমার মনে হয়। পাশাপাশি আমি যেটা দেখাতে যাচ্ছি, রিসোর্ট এভারেস্টে থাকতে গেলে আপনাদের এখানে কী নিয়মকানুন মেনটেন করতে হবে সেটাও আমাদের এই রুলস অ্যান্ড রেজলিউশনে আপনি সব ডিটেলস দেওয়া রয়েছে। এখানে হাতি সাফারি যে সমস্ত কী গাইডলাইন রয়েছে এবং হাতি সাফারির টাইমিংগুলো আপনারা এখান থেকেই সব দেখে নিতে পারবেন। পাশাপাশি আমি যেটা দেখাতে চাইছি, এটা আমাদের প্রত্যন্ত একটা উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত জেলা, যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এখানে আলিপুরদুয়ার জেলায় যে বিভিন্ন জনজাতি রয়েছে, ধরুন গারো জনজাতি, আদিবাসী জনজাতি, ট্রাইবেল জনজাতি বা রাজবংশী জনজাতি বা রাভা জনজাতি, মেচিয়া, বোরো, প্রত্যেকের জন্য আমি একটা ট্র্যাডিশনাল বোর্ডের ব্যবস্থা রেখেছি। ট্র্যাডিশনাল বোর্ডে তাদের পুরো ইতিহাস দেওয়া রয়েছে। এখানে কিউআর কোডের ব্যবস্থা রেখেছি। এই কিউআর কোড স্ক্যান করে আপনারা এদের ইতিহাস সম্বন্ধে আপনারা সব কিছু ডিটেলস দেখে নিতে পারেন। এটা রাজবংশীদের নিয়ে লেখা রয়েছে, এটা গারো জনজাতিদের সম্পর্কে লেখা রয়েছে। বিলুপ্তপ্রায় যে জনজাতিগুলো, এগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেক ট্যুরিস্টদের মধ্যে এই জিনিসটা যেন সঞ্চিত হয়ে থাকে যে আলিপুরদুয়ার জেলায় এত কিছু জনজাতির বসবাস ছিল, সেটাকে যেন মানুষ ভুলে যেতে না চায় বা আমরা ভুলে না যাই, তাদেরকে মনে রাখতে পারি। সেজন্য আমরা কিন্তু এই ব্যবস্থাগুলো রেখেছি। আরেকটা কথা বলে নেই, আমি এই রিসোর্ট এভারেস্টের নাম দিয়েছি, একমাত্র এভারেস্ট নাম দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এই রাজবাড়ি এবং তাজমহলটাকে দেখাতে চেয়েছি একটা পাহাড়ের উপরে, সেজন্যই আমি এই রিসোর্টের নাম দিয়েছি এভারেস্ট। যে টোটো সম্প্রদায় রয়েছে, একমাত্র ভারতবর্ষের একমাত্র মাদারিহাটেই আমাদের এই বিলুপ্তপ্রায় টোটো সম্প্রদায় রয়েছে, যেটাকে সংরক্ষণ করাও আমাদের সামাজিক দায়িত্ব। সেই ট্র্যাডিশনাল বোর্ডের মাধ্যমে আমি সমাজকে সচেতন করার চেষ্টা করছি। এই দেখো শিমুল তুলো, এখানে অনেক শিমুল গাছ আছে। এবারে আমরা যাচ্ছি আমাদের চিলড্রেন পার্কে। শুধু পার্ক নয়, আমি এখানে একটা চিকেন ফার্ম করেছি ট্যুরিস্টদের কথা চিন্তা করে। কারণ বাজারে অনেক সময় ভেজাল মাংস, পচা মাংস, দুর্গন্ধ মাংস বা খারাপ মাংসও দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমি ক্লিন খাওয়ানোর জন্য, ট্যুরিস্টদেরকে খাওয়ানোর জন্য আমি এখানে চিকেন ফার্মের একটা ব্যবস্থা রেখেছি, যে এখানে এটা অরিজিনাল, যেটা লোকাল চিকেন, যেটা দেশি মুরগি হয়, সেটা এখানে পালন করা হয় একমাত্র এই চিকেন ফার্মে। এবং এখানে রাজহাঁসও রয়েছে, সেটাও আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। পাশাপাশি এখানে একটা ফিশ ট্যাঙ্কের ব্যবস্থা রেখেছি, যে ফিশ ট্যাঙ্কে
আমাদের এই পুকুর আছে, পুকুর থেকে আমরা মাছ তুলে ফিশ ট্যাঙ্কে রাখি। কোনো ট্যুরিস্ট যদি কোনো মাছ খেতে চায় সেটা বাজারের মাছও খেতে পারে, আর যদি বাজারে বরফ দেওয়া মাছ খেতে না চায় তাহলে আমরা এখান থেকে জ্যান্ত মাছও তুলে খাওয়াতে পারি ট্যুরিস্টদেরকে। আমরা এই ফ্যাসিলিটিটাও রেখেছি। পরবর্তীতে যে চিন্তাধারাটি রয়েছে, এখানে একটা সুইমিং পুলের একটা চিন্তাভাবনা রয়েছে। আপাতত কিছুটা কাজ এগিয়েও গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে বাকি সুইমিং পুলের কাজটা পুরোটাই সম্পূর্ণ করার। পাশাপাশি এখানে চিলড্রেন পার্কের ছোট একটা সুইমিং পুল টাইপের আমি একটা শঙ্খ বানিয়েছি। এই শঙ্খতে নেমে যেতে পারে বাচ্চারা, নেমে ওরা খেলাধুলো করতে পারে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি এবং খরগোশ রাখা থাকে, পাখিরাও রয়েছে এখানে। ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা তো রয়েছেই, পাশাপাশি আপনারা যদি কেউ ডে আউটের প্রোগ্রাম নিয়ে আসেন তাহলে আপনারা ডে আউটও করতে পারেন। এখানে বিভিন্ন বার্থডে সেলিব্রেশন, হানিমুন বা প্রি ওয়েডিং শুটিং এর ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমাদের এখানে একটা ওপেন রেস্টুরেন্ট রয়েছে, যেটা যে সমস্ত ভিজিটররা এখানে শুধু ঘুরতে আসেন তাদের জন্য আমরা একটা ওপেন রেস্টুরেন্টের ব্যবস্থা রেখেছি। এবারে আমরা যাচ্ছি এই রিসর্টের ভিউ পয়েন্টে। এই যে আপনারা একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ময়ূর চলে আসবে। প্রত্যেক দিনেই এখানে ময়ূর ঘোরাফেরা করে, তবে নির্দিষ্ট একটা টাইম রয়েছে। এটা একমাত্র ভোরবেলা 5টা থেকে 6টার মধ্যে বেশি আসে। পাশাপাশি আপনি 5:30 থেকে 6টার মধ্যে এই সময়টা, যে সময়টা সূর্যাস্ত যায়, সেই সময় ময়ূররা এখানে আসে এবং এখানেই ময়ূরের নাচ দেখতে পারবেন। এখানে আমরা সার্চ লাইটের ব্যবস্থা রেখেছি। সার্চ লাইট দিয়ে ওরা রাতে হাতি এবং গন্ডারকে এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। এমনও অনেক হয়েছে, অনেক ট্যুরিস্ট সাফারি করেও যেটা পায়নি, আমাদের এই ভিউ পয়েন্ট থেকে অনেক কিছু পেয়ে থাকেন। তো সবই শুনলে, আর দুটো প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে পিক আপ ড্রপ স্টেশন থেকে যদি কেউ আসতে চায় গাড়ি ভাড়া কত যাওয়া আসা, আর তার সাথে হচ্ছে তোমার সাফারি যদি কেউ করে, এলিফ্যান্ট সাফারি, কার সাফারি। এটা যেটা রয়েছে, কেউ যদি গাড়ি নিয়ে কারো কনফিউশন থেকে থাকে তো সেটা আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত আমি যেটা বলবো, যদি কেউ ট্রেনে আসতে চান তো সেক্ষেত্রে আপনারা প্রথমে যেটা আমি বলবো, আপনারা ফালাকাটা স্টেশন চুজ করবেন। ফালাকাটা আমাদের এখান থেকে 30 কিলোমিটার রয়েছে। আর যদি ফালাকাটা টিকিট না পান বা ফালাকাটায় কোনো সমস্যা থাকে আপনাদের টিকিট নিয়ে, তাহলে আপনি আলিপুরদুয়ারটাকে চুজ করতে পারেন। ফালাকাটা থেকে 4 সিটার যেটা রয়েছে 1200 টাকা, এবং 6 সিটারের ক্ষেত্রে 1600 টাকা, এবং আলিপুরদুয়ার থেকে যেটা রয়েছে 4 সিটার 1600 টাকা এবং 6 সিটার 2000 টাকা। সাফারির ক্ষেত্রে আমরা এখন অনলাইন সিস্টেমটা যেহেতু উঠে গেছে, যদি অনলাইন চালু হয় তো অবশ্যই আমরা সেভাবে অনলাইন টিকিট কনফার্ম করে দিতে পারবো আপনাদের। আপাতত যেটা অফলাইনে হচ্ছে, আপনাদের পর্যটকদের নিজে থেকেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। সেক্ষেত্রে আমরা রিসোর্ট কর্তৃপক্ষ আমরা যথেষ্ট দায়িত্ব সহকারে আমরা টুরিস্টদেরকে গাইড করে থাকি, যেন যতটা সম্ভব আমরা গাইড করতে পারি যেন টিকিটটা কনফার্ম করানো যায়। আমরা এখন জলদাপাড়া গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। চারিপাশ কত সবুজ, শিমুল গাছ আর সুপারি গাছ এখানে অনেক। বন্ধুরা, ডুয়ার্স এসে সবাই হাতি সাফারি, কার সাফারি করে। আজকে আমি করছি টোটো সাফারি। চা বাগান শুধুমাত্র পাহাড়ে দেখা যায় না, ডুয়ার্স আসলেও তোমরা চা বাগান দেখতে পারবে। দেখো কত চা বাগান, সবুজ। যারা কোনোদিন চা গাছ দেখোনি তারা আসলে দেখে খুশি হয়ে যাবে মন একদম। কচি কচি এই পাতাগুলোই চা বানিয়ে খায়। যদি টোটো সাফারি করো তাহলে মিনিমাম 2 জন তোমাদের টোটো নিয়ে ঘুরতে হবে। 2 জন 200 টাকা, 3 জন 300 টাকা, 4 জন 400 টাকা। বন্ধুরা দেখো, এইভাবেই চা বাগানে জল দেওয়া হয়। এই দেখো এখানে চলে এসছে, গোল 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 করে ঘুরতে থাকে আর চারিপাশে জল যায়। চোখ কান একদম জুড়িয়ে যায়। যারা রিসর্ট এভারেস্টে আসছো তারা নিয়ারেস্ট এই যে জায়গা, এখানে অবশ্যই আসবে। এখানে বসে বসে অনেকটা সময় কেটে যাবে এই দৃশ্য দেখে। এই জায়গা থেকে জঙ্গলের ভেতরের অনেক প্রাণী দেখা যায়। আমি চলে যাচ্ছিলাম, হঠাৎই নজর পড়েছে একটা বাইসন, একটা ময়ূর রয়েছে এখানে। সন্ধ্যা 6:30 এসে গেছি জলদাপাড়া জঙ্গলের 2 নম্বর গেটে। এখন সাফারি করতে গেলে, কার সাফারি হোক বা হাতি সাফারি হোক, অনলাইনে টিকিট হয় না, এখানে অফলাইনে এসে টিকিট করতে হয়। টিকিট প্রাইস অনেকটাই কমেছে, আগে 3000 টাকা মতন ছিল, এখন 1000 টাকা পার পার্সন হিসেবে তোমরা হাতি সাফারি করতে পারবে। আমি এসেছি 500 মিটার মতন ডিস্টেন্স আমাদের রিসর্ট থেকে। এই যে দেখো এখানে লেখা রয়েছে গেট নাম্বার 2, এই হচ্ছে গেট জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আর এই হচ্ছে অফিস। সকালে যখন আমরা কার সাফারি বা হাতি সাফারি করব, এখান থেকে গাড়ি আমাদের নিয়ে যাবে।
বন্ধুরা, এলিফ্যান্ট সাফারি যদি করতে চাও আইডি প্রুফ একটা লাগবে, জেরক্স করে নিতে হবে। পাশেই জেরক্সের দোকান রয়েছে। হাতি সাফারি করতে গেলে আইডি লাগবে, সেটা জেরক্স দিতে হবে জমা। একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল করে তোমাদের জমা করতে হবে। কালকে হাতি সাফারি করব, 7টা থেকে শুরু হবে, সেটা আগের দিন রাতেই তোমাদের টিকিট করতে হবে। আর কার সাফারি করলে প্রথম মানে কালকে যে সকালে প্রথম যে কার সাফারি হবে সেই টিকিট আগের দিন পাবে, আর দুপুরেরটা সকালে পাবে। কার সাফারি হয় 5:30, 7:30, 2টো, 4টে, এই 4টে সময় কার সাফারি হয়। প্রথম মানে কালকে সকালে যে প্রথম সাফারি হবে সেই টিকিট আজকে রাতে পেয়ে যাবে। বাকি 1 ঘন্টা আগে লাইন দিতে হবে, তারপরেই পাবে। একটা গাড়িতে 6 জন যাওয়া যায়, 6 জনের মধ্যে একজনের এখানে উপস্থিত থাকতে হবে, সে করলে হয়ে যাবে। জেরক্স, অরিজিনাল সবই লাগবে, এগুলো সব নিয়ে এখানে আসতে হবে। অনলাইনে সুবিধা হতো, সেটা এখন অফলাইন হয়ে গেছে। ভাড়াটা কমেছে, এখন 1750 টাকা নেওয়া হয়। আমরা হাতি সাফারি করব, একটা হাতির পিঠে 4 জন বসা যায়। তো আমরা রয়েছে 3 জন, আরো একজন হয়তো অন্য কেউ হলে যদি কেউ করে সে বসবে আমাদের সাথে। কার সাফারি 1750 টাকা, একজন যাও 2 জন যাও 1750 টাকাই দিতে হবে। একটা গাড়িতে 6 জন যাওয়া যায়। অনেকেই হয়তো ভাবছো কতক্ষণ হাতির পিঠে থাকবো। আমরা 7:30 ট্রিপ করছি, আগেও 2টো ট্রিপ হয়, 5:30, 6:30, 7:30। তো আমরা 7:30টাই করছি, 7:30 থেকে 8:30 পর্যন্ত। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:30। পরিবেশ দেখছো, চারিপাশে আলো জ্বলে উঠেছে, আর একদম অন্যরকম একটা পরিবেশ। চারিপাশ অন্ধকার, বিভিন্ন রকম পোকামাকড় ডাকছে, পেঁচা ডাকছে, ময়ূর ডাকছে। রাতের বেলাতেও ময়ূর ডাকে। তাছাড়া একটা পোকা আছে, টিকটিকির মতন হয়, অনেক বড়, নামটা মনে পড়ছে না, ওই প্রাণীটাও ডাকছে মাঝে মাঝে। বিভিন্ন রকম পোকামাকড়, জঙ্গল যেহেতু এটা, চারিপাশ এত ভালো লাগছে। পেছনে রাজবাড়ি, এই হচ্ছে রাতের তাজমহল রাজবাড়ি। এই সন্ধ্যায় আয়োজন হয়েছে বারবিকিউ আর বনফায়ারের, শুরু হয়ে গেছে, প্রায় তৈরি হয়ে গেছে। দাদা কত করে? 1 কিলো বারবিকিউ যদি তোমরা করো 1000 টাকা নেওয়া হবে, এইভাবে বানিয়ে দেবে। রেডি হয়ে গেছে চিকেন বারবিকিউ, কত সুন্দরভাবে দিয়েছে। এরকম পরিবেশে পেছনে দেখছো চারিপাশ কুচকুচে অন্ধকার, তার মধ্যে বসে বসে কালার দেখো, ফাটাফাটি, সুন্দর মশলা দিয়েছে। চলো এনজয় করি। কেমন লাগছে? দারুণ দারুণ। ডুয়ার্সে এখন ওয়েদার দুপুরবেলা গরম, রাতের বেলা ঠান্ডা, 18-19 এরকম টেম্পারেচার এখন। অনেকক্ষণ বসে বাইরে আড্ডা মেরেছি, গল্প করেছি। ডিনার এসে গেছে, ডিনারে কি কি আছে দেখাই তোমাদের। ডিনারে 2টো অপশন থাকে, ভাত বা রুটি। আমি ভাতই বলেছি, ভাত, ডাল, চিকেন, আলু ভাজা, বেগুন ভাজা, ডালের বড়া, স্যালাড, পাঁপড়, এই রয়েছে রাতের খাবার। কালকে সকাল সকাল যাব হাতি সাফারিতে, অনেক সকালে উঠতে হবে, 7:30 থেকে শুরু হবে, মোটামুটি 6:30টার সময় উঠে যাব, উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। আর বেশি লেট করব না, খাওয়া কমপ্লিট করি, তারপর শুয়ে পড়ি। শুভ সকাল বন্ধুরা, বেরিয়ে পড়ছি হাতি সাফারি করার জন্য। এখন সময় 7:10। আমাদের এই রিসর্ট থেকে ওই জায়গাটা একদমই কাছে, একটু লেট করেই বেরাচ্ছি। অনেক দূরে থাকলে একটু তাড়াতাড়ি বেরাতে হতো, পায়ে হেঁটেই চলে যাব। এসে গেছি এই যে জায়গা, এখান থেকেই হাতি সাফারি শুরু হবে। কালকে রাতে এখানে এসেছিলাম টিকিট করাতে। এই যে গাড়ি, এটা হচ্ছে জঙ্গল সাফারির কার। এটা ওই যে ওখান থেকে উঠতে হয় হাতির পিঠে। এই সময় এখানে আসলে এই শিমুল তুলো অনেক দেখতে পারবে। এই দেখো সব পড়ে আছে, কত শিমুল তুলো। হাতি আমাদের এসে গেছে। বন্ধুরা, এবার শুরু হবে হাতির পিঠে জঙ্গল সাফারি। পাগুলো উপরে উঠায় বসেন। হ্যাঁ, গভীর জঙ্গল, দেখা যাক কি কি দেখা যায়। জঙ্গলের এই যে শব্দ, এটাই ভালো লাগে।
কিছু দেখতে পাই আর না পাই, এই হাতির পিঠে বসে এই যে ঘুরছি, এটাই মন ভরে যায়। আর কি চাই? সবসময় থোড়ি আমরা হাতির পিঠে উঠে ঘুরতে পারি। এবার একটা কথা বলি, যারা প্রথমবার হাতির পিঠে উঠছো, অনেক রকম প্রশ্ন মাথায় ঘুরবে যে বসলে পড়ে যাবে কিনা, কেমন কি বসার জায়গা, কতজন বসতে পারে। একটা হাতির পিঠে 4 জন বসতে পারে, আর বসার যে জায়গা খুবই আরামদায়ক, গদি গদি, চারিপাশে রেলিং মতন করা রয়েছে, ধরার জায়গা করা রয়েছে, পড়বে না, কোনো ভয়ের কোনো বিষয় নেই। তো নির্ভয়ে তোমরা এই হাতি সাফারি করো। আমি যখন প্রথমবার হাতির পিঠে উঠেছিলাম, উঠে একটু অদ্ভুত লাগছিল, কারণ এত উঁচুতে হট করে উঠে গেছি, একটা প্রাণীর পিঠে বসে রয়েছি, আর হাঁটলে পরে একটু এদিক ওদিক দোলনই হয়। ওটা মানে যখন হয় তখন মনে হয় যে পড়ে যাবো না তো এরকম লাগে, কিন্তু না, ওইভাবেই তৈরি, ওইভাবেই সেট করা সব কিছু। তো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? তোমরা তো প্রথমবার করছো। অসুবিধা হচ্ছে না, একটু ভয় ভয় লাগছিল, তারপরে ওঠার পরে ঠিকঠাক একদম ওকে। দারুণ লাগছে। প্রথমে ভাবছিলাম যে এত উঁচুতে পড়ে যাবো না তো, তারপরে দেখলাম এখানে বেশ সুন্দর রেলিং দিয়ে বসার বেশ ভালো জায়গা করা হয়েছে, আরামসে ধরে বসতে পারছি, দারুণ লাগছে। আরো গভীর জঙ্গলে আমরা ঢুকছি। মাকড়সার জালে মুখে লাগলে খুবই বিরক্ত লাগে। একটা কথা বলি, কার কার এটা হয়, যখন সকাল সকাল রাস্তা দিয়ে যাই, একদম সকালে যে রাস্তা দিয়ে আগে কেউ যায়নি, তখন মাকড়সার জাল সেটা মুখে লাগে, আর লাগার পর এমন বিরক্তি লাগে। এদিকে আমরা যাচ্ছি, ওদিকে আরো একটা হাতি ফিরছে। ময়ূরের ডাক, ময়ূর এখানে অনেক, আমাদের ওদিকে যেমন কাকশালিক তেমনই। ওই যে সামনে বাইসন, কেমন তাকাচ্ছি দেখো জাস্ট। দেখলে বন্ধুরা, বাইসন একদম সামনে খাচ্ছে আর তাকাচ্ছে। আমি যদি হাতির পিঠে না থাকতাম তাহলে ওর পিঠে আমাকে বসাতো শিং দিয়ে, একদম খাচ্ছে আর তাকাচ্ছে। চলো। দেখো কেমন মুখ দেখাচ্ছে। চলতে চলতে হাতি একটু একটু করে খাবার খাচ্ছে। এখন একটা ছোট্ট নদী, নদী তো না, একটা খাল মতন রয়েছে, ওটা পার করব। জল বইছে। আমরা এখন যেখানে রয়েছি, মানে যেমন লোকেশনে, দুদিকেই জঙ্গল, ওদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল, মাঝখানে একটা সমান জায়গা যেখানে পশু পাখি দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওই যে ঝোপের মধ্যে গন্ডার রয়েছে, যেখানে চুপচাপ রয়েছে। বন্ধুরা, চিড়িয়াখানায় গেলে তো সব রকম পশু পাখি দেখা যায়, কিন্তু জঙ্গলের মধ্যে ছাড়া পশু পাখি, এটা দেখার মজাই আলাদা। ওদের মতন ওরা থাকে পুরোপুরি কপালের ওপরে, যে দেখতে পারবে কি পারবে না। চলো। জঙ্গল ঘুরে আবারও এসে গেছি সেই জায়গায় যেখান থেকে উঠেছিলাম। দারুণ ছিল। ভালো হয়েছে সাফারি। হ্যাঁ, গন্ডার দেখলাম, বাইসন দেখলাম, ঘন্টা দেখলাম। বন্ধুরা, সাফারি শেষ হলে পর হাতির সাথে ছবি তুলতে পারবে, আর ছুঁয়ে একটু দেখতে পারবে। কত বড়। থ্যাংক ইউ এত সুন্দর ঘোরানোর জন্য। পাক্কা 1 ঘন্টা তোমরা হাতির পিঠে চড়তে পারবে। যারা প্রথমবার হাতির পিঠে উঠবে তাদের এত ভালো লাগবে কি বলবো। জলদাপাড়াতে যে হাতি সাফারি হয় খুবই ভালো হয়। ঠান্ডা ঠান্ডা পানি সে নহানা চাহিয়ে। বন্ধুরা, এসে গেছি আবারও সীসামারা নদীতে স্নান করব। কালকে যখন দেখেছিলাম এই নদীটা, জল দেখে এত ভালো লেগেছিল, এত পরিষ্কার জল, ভাবছিলাম তখনই যে এখানে আসবো, এখানে এসে স্নান করব। তো এসে গেছি। এই দেখো সীসামারা নদী। এই নদীটা তোরসা নদীরই একটা অংশ। দেখো কত সুন্দর এই জল। এখানে অল্প জলে স্নান করব। ওদিকটা একদম জলদাপাড়া ফরেস্ট। একদম কাদা নেই, পাথর। যদি এখানে স্নান করতে চাও, এই সময়, এই মার্চ মাসে
এপ্রিল মাসে একটু জল কম থাকে, বর্ষার সময় অনেক বেশি জল থাকে, তখন স্নান করাটা রিস্ক। এখন জল অনেক কম, এখন স্নান করাই যায়। আর দাদা, এই রিসর্টেরই দাদা একজন নিয়ে এসছে আমাকে। জলের স্রোত প্রচন্ড। বন্ধুরা পরিবেশটা দেখো, পেছনে জঙ্গল আর এই যে নদী সিসামারা, অসাধারণ একটা ফিলিংস। অনেক মজা করলাম অনেকক্ষণ ধরে, গা একদম ঠান্ডা হয়ে গেছে। জলটা এত ঠান্ডা, গরমকালে স্নান করে হেভি মজা করে যারা এখানে আছে। হেভি এক্সপিরিয়েন্স। বন্ধুরা এইবারের মতন এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে, জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। এই যে সামনে এই গাড়ি করে আমরা যাব ফালাকাটা রেলওয়ে স্টেশন।